গত ১২ বছর ধরে বিএনপি একরকম সংকটে আছে এবং সেই সংকটের মাত্রা কখনো বাড়ে বা কমে। ১/১১ পর থেকে বিএনপি যেই সংকটে পড়েছে, রাজনৈতিক সংকট বা দলীয় সাংগঠনিক যাই বলি না কেন, সেটি থেকে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। এর মাঝে ৩টি নির্বাচন হয়েছে, সবশেষ ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচন সহ, এবং সবশেষ নির্বাচনে বিএনপির ফলাফল খুবই খারাপ হয়েছে, ভরাডুবি বলা যায়। তার আগে ১৪ সালের নির্বাচনে তারা অংশ নেয়নি, বরং বর্জন করে প্রতিহত করার চেষ্টা করেছিল, সেটিও পারেনি। ২০০৮ সালের নির্বাচনেও বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে কম আসন পেয়েছে। সব মিলিয়ে বিএনপির যে এই রাজনৈতিক বাস্তবতা, এই সংকট নিয়ে বিএনপির ভেতরে কি আলোচনা হচ্ছে, বিএনপির পক্ষে যারা কথা বলেন, বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা তারা কি বলেন, সেগুলো নিয়ে আমরা কয়েকটি রিপোর্ট দেখছিলাম শুরুতে। সেই বিষয় নিয়ে আমাদের আজকের কথা হবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন পথে বিএনপি। আজকের বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি জিটিভি এবং সারা বাংলার এডিটর ইন চিফ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়াও আমাদের অতিথি হিসাবে আসছেন, তিনি এখনো পৌঁছাননি, পথে আছেন, পৌঁছা মাত্রই নিশ্চয়ই তিনি আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন। তিনি হচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা পরামর্শদাতা হিসেবেই পরিচিত। তিনি বিএনপিকে কিছু পরামর্শ দিয়েছেন, যেই খবরটি দিয়ে আমরা শুরু করেছিলাম, সেইখান থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। এই আলোচনা নিশ্চয়ই আপনারা যোগ দেবেন, প্রশ্ন করবেন নিশ্চয়ই পর্দা দেখানো নম্বরে। জনাব ইশতিয়াক রেজা, বিএনপির সংকট নিয়ে কথা বললে অনেকগুলো দিক অনেকভাবে আসে। আমি শুরুটা করতে চাই আপনার কাছ থেকে এভাবে, যে এই মুহূর্তে যদি ১২ বছরের কথা বলি, ১/১১ পর থেকে, এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় সংকট আপনার কাছে কোনটা মনে হয়? নেতৃত্ব, সাংগঠনিক দুর্বলতা, কর্মী বাহিনী, তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক প্রতিপক্ষ মূলত আওয়ামী লীগ এবং জামাতের সাথে তাদের যে গাঁটছড়া, এই বিষয়গুলোর মধ্যে আপনার মনে হয় যে কোনটা সবচেয়ে বড় সংকট বা কোনটার কারণে বিএনপি এরকম সংকটের মধ্যে আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে শিরোনামের কথা বলছিলেন যে কোন পথে বিএনপি, আমার কাছে যেটি মনে হয় যে শিরোনামটা হতে পারত পথ খোঁজার পথে বিএনপি। বিএনপি আসলে পথ খুঁজছে, পথই খুঁজে পাচ্ছে না। সংকট যদি খুব সংক্ষেপে আপনি যেহেতু জানতে চেয়েছেন যে কোনটা বিএনপির সংকট, আমার কাছে মনে হয় বিএনপির সংকট একটা জায়গায় এসে থেমে গেছে, সেটি হলো নেতৃত্বের সংকট। এবং সেই নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব, এবং একই সাথে বলবো জামাতের সাথে তার গাঁটছড়া। ফলে এই মুহূর্তে আপনি যদি শিরোনাম করতে চান, তাহলে বিএনপির সংকট তারেক এবং জামাত, এই দুটোই বিএনপির সংকট। এবং এখান থেকে বিএনপিকে বের করে আনার যে প্রচেষ্টাটা, সেটি বিএনপির ভেতরে পরিলক্ষিত নয়, যার কারণে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যেটা আপনাদের রিপোর্টে দেখলাম, তিনি কিছু পরামর্শ দিয়েছেন। বিএনপির একটি ভয়ঙ্কর, আমি বলবো যে এই সময় সবচেয়ে বড় ধরনের নেতৃত্বের সংকট চলছে, এবং সেটা সৃষ্টি হয়েছিল ২০০১ সালেই আসলে। এখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারপারসন বানানো হয়েছে জনাব তারেক রহমানকে। তিনিও দেশের বাইরে এবং বাইরে থেকেই তিনি নেতৃত্ব দিচ্ছেন। ফলে শীর্ষ নেত্রী কারাগারে, দ্বিতীয় শীর্ষ নেতা দেশের বাইরে, এরপরে যারা আছেন মূলত স্থায়ী কমিটির সদস্য। আমরা জানি যে সেই কমিটির মধ্যেও কিছু শূন্য পদ আছে, আরও নির্বাহী কমিটিতেও আছে, সেগুলো না, যারা আছেন স্থায়ী কমিটির সদস্য, এরা তো সবাই বিএনপির অনেক প্রবীণ, অভিজ্ঞ, বিচক্ষণ নেতা। তো আমি বলছি যে খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া এই স্থায়ী কমিটির যেসব অভিজ্ঞ নেতারা আছেন, ওনারা মিলেই তো সিদ্ধান্ত নিয়ে দলটাকে চালাচ্ছেন। সেক্ষেত্রে তাদের কি প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতার কোনো ঘাটতি, বা মানে তাদের নেতৃত্বটা কেন ব্যর্থ হচ্ছে ওই দুজনের অনুপস্থিতিতে? আমি কিন্তু আমার আগের বক্তব্যে বলেছিলাম যে বিএনপির এই সংকটটা শুরু হয়েছে ২০০১ সালে। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিপুলভাবে কিন্তু বিজয়ী হয়ে ক্ষমতায় আসছিল, ২/৩ নির্বাচিত হয়ে, এবং বিপুল একটা জনসমর্থন নিয়ে। এবং তখনই আমরা দেখলাম ক্ষমতার মঞ্চে আবির্ভূত হয়েছেন তারেক রহমান, জিয়াউর রহমানের বড় ছেলে, খালেদা জিয়ার বড় পুত্র। এবং আমরা দেখেছি তখন থেকে বিএনপির একটি প্যারালাল নেতৃত্ব তৈরি হয়েছে। একদিকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবীণ রাজনীতিবিদরা, এবং তারেক রহমানের হাওয়া ভবন কেন্দ্রিক একটা তরুণ নেতৃত্ব, যাদেরকে কখনো কখনো তুর্কি তরুণ ইত্যাদি নামে বলা হতো। এবং হাওয়া ভবন একটি প্যারালাল
সমান্তরাল সরকার চালাচ্ছিল ক্ষমতার বাইরে বসে। আমি মনে করি সংকটটা সেখান থেকে শুরু হয়েছে। বিএনপিতে এখন দুটি ধারা, যে কথাগুলো আপনি বলছিলেন যে বহু পুরনো নেতা রয়েছেন বিএনপিতে, যারা দীর্ঘদিন বিএনপি করছেন, বিএনপির নানা সুখে দুঃখে তারা ছিলেন এবং এখনও আছেন তারা, কিন্তু বিএনপিতে এখন 2001 থেকে এই ধারাটা শুরু হয়েছে, এখনও সেটি প্রকট হয়েছে। বিএনপি একটি রাজনৈতিক দল, কিন্তু তারেক রহমানের নেতৃত্বে একটি অরাজনৈতিক ধারা আমি বলবো যে এখানে বড় আকার ধারণ করেছে। এবং বর্তমানে মির্জা ফখরুলের নেতৃত্বে একটি রাজনৈতিক শাখা আছে, যে রাজনৈতিক শাখাটি আসলে অরাজনৈতিক শাখার কাছে বড় ধরনের কোনো জায়গা করে নিতে পারছে না। তিনি লন্ডন থেকে দল পরিচালনা করছেন, কিন্তু তার এই নিযুক্তিটা করতে গিয়েও কিন্তু একটা বড় ধরনের আপোষ করতে হয়েছে দলের গঠনতন্ত্রের সাথে, সংবিধান, তাদের গঠনতন্ত্রকে সংশোধন করতে হয়েছে। এবং একজন কারাগারে, তার কারাগারের যৌক্তিকতা অযৌক্তিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আরেকজন লন্ডনে আছেন, তিনিও কিন্তু মামলার আসামি এবং দণ্ডিত আসামি। ফলে দুই জায়গা থেকে দলকে যেভাবে পরিচালনা করার চেষ্টা করেছেন এবং ফলে যে প্রবীণ নেতারা আছেন তারা আসলে দিশেহারা হয়ে পড়েছেন। বলে তেমন একটা প্রভাব থাকছে না। এবং এই যে রাজনৈতিক এবং অরাজনৈতিক শাখার দ্বন্দ্ব, সেটি রাজনৈতিক অরাজনৈতিকের বিভেদটা শুনবো, তার আগে একজন দর্শক আছেন। কে আছেন কোত্থেকে? হ্যালো। জি ভাই। জি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম বলছি। জি বলেন। আমি বলতে চাচ্ছি যে উপস্থাপনা করতেছে ভাই বলল যে বিএনপি নির্বাচনে কোনো আসনই পায় নাই বা বিএনপির একটা বিপর্যয়, এটা থেকে উত্তরণের রাস্তা কি কোন পথে আজকের আলোচনাটা। আমি ভাইকে জানতে চাচ্ছি, ভাই আপনি কি নির্বাচনে ভোট দিচ্ছেন? জনগণ কি তার ভোট দিতে পারছে কি 30 তারিখে, গত 30 তারিখের নির্বাচনে? আমি এটা জানতে চাচ্ছি। নির্বাচন নিয়ে যেই আলোচনা, বিতর্ক বা অভিযোগ, পাল্টা অভিযোগ, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। মানে নির্বাচনের ফলাফল মানা না মানার বিষয়টাও আছে, কিন্তু আমি বলছি যে নির্বাচনের ফলাফলে তাদের যে অবস্থান সেটি হচ্ছে আপনার বিপর্যয়ের বিষয়। এখন বিপর্যয় কেন হয়েছে, হওয়া উচিত ছিল কিনা, কার কারণে হয়েছে, সেটি কিন্তু অন্য বিতর্ক, কিন্তু ফলাফল যেটি হয়েছে আমরা তো সেটা নিয়ে কথা বলছি। এবং ওনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, 30 তারিখের নির্বাচনে যেমন আমি ভোট দিয়েছি, উনি জানতে চেয়েছেন আমি ভোট দিয়েছি এবং আমার ভোট দিতে কোনো সমস্যা হয়নি এবং আমি আমার ভোট কেন্দ্রে ভালো পরিবেশে দেখেছি। কিন্তু তারপরেও বলবো 30 তারিখের নির্বাচন নিয়ে ওনার মনে অনেক প্রশ্ন আছে, হয়তো অনেক প্রশ্ন আছে, বিএনপি অনেকগুলো জায়গা তুলতে পারবে, অন্যরা অনেকে তুলছে, কিন্তু বাস্তবতা হলো একটি নির্বাচন হয়েছে, একটি ফলাফল হয়েছে এবং সেখানে বিএনপি একটা বড় ধরনের সংকটময় জায়গায় পড়েছে। সেই সংকট নিয়ে আলোচনা হচ্ছে। জি, সেটাই। এখন অন্য বিতর্কে আমরা যেতে চাই না। আপনি যেটি বলছিলেন যে বিএনপির ভিতরে রাজনৈতিক এবং অরাজনৈতিক শাখা এবং এই দুটোর দ্বন্দ্ব, খালেদা জিয়া এবং তারেক রহমান, এই দুজনের নেতৃত্বের প্রভাব সবকিছু মিলিয়ে আর এগোতে পারছে না বা সংকটে আছে। রাজনৈতিক আর অরাজনৈতিক বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি দেখেন 91 সালে যখন স্বৈরাচারী এরশাদের পতনের পরে বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার ধারায় গণতান্ত্রিক নির্বাচন হয়, বাংলাদেশ যখন গণতান্ত্রিক ধারায় ফেরে, তখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এবং খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন, যিনি কখনো কোনো আসন থেকে হারেননি। তিনি জনপ্রিয় আসনে দাঁড়িয়ে সবসময় জিতেছে। এবং 91 সাল থেকে 96 সাল পর্যন্ত তার সরকারের শাসনামল, আর 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির শাসনামল যদি আপনি বিচার করেন, 91 থেকে 96 পর্যন্ত অনেক বেশি পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, একটা রাজনৈতিক সরকার ছিল। কিন্তু 2001 থেকে এসে একটি রেন্ট সিকিং, হাওয়া ভবনের নামে চাঁদাবাজির রাজনীতি যেটা চালু হয়েছে, সেই রাজনীতিটা করেছেন তারেক রহমান। ফলে আমি বলবো একটা অরাজনৈতিক, সেখানে কি খালেদা জিয়ার কর্তৃত্ব, নেতৃত্ব কাজ করেনি? তাহলে না, কাজ করেনি। বরং দেখা গেছে মানুষ সবচেয়ে বেশি আলোচিত উচ্চারিত শব্দ ছিল হাওয়া ভবন। এই হাওয়া ভবন পরিচালিত হতো তারেক রহমানের মাধ্যমে, তার বন্ধু বান্ধব গিয়াসউদ্দিন আল মামুন সহ অনেকের নাম শোনা গেছে। ফলে দেখা গেছে যে ওই সময়টাতে আপনি যদি দেখেন, রাজনীতিবিদ বললেন, আমলা বললেন, ব্যবসায়ী বললেন, সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল হাওয়া ভবন। এবং সরকারটি চালিয়েছে আসলে হাওয়া ভবন ক্ষমতার বাইরে থেকে, অর্থাৎ অরাজনৈতিক জায়গায় থেকে। আমরা শুনবো আপনার কাছে আরো। আমাদের সাথে টেলিফোনে যোগ দিয়েছেন জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির যুগ্ম মহাসচিব। আসসালামু আলাইকুম আলাল ভাই। জি, আমরা আলোচনা করছিলাম বিএনপির সংকট নিয়ে। মূলত আমাদের আলোচনার প্রধান ভিত্তি হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, এই দুজনকে 2 বছরের জন্য অবসরে গিয়ে
অন্যদের নেতৃত্বে দল চালানোর ব্যাপারে আপনার কিছু বক্তব্য আমরা আমাদের রিপোর্টে শুনছিলাম। সেখানে কাউন্সিল হওয়া, সাংগঠনিক পরিবর্তন, নেতৃত্বের পরিবর্তন, মানে বিএনপির ভেতরের অনেক সংকট আছে এবং বিএনপি এর আগেও সংকটে পড়েছিল। সেটা কার কারণে আমি সেটা বলছি না। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি অনেক কঠিন সময় পার করেছে। এই গত 12 বছর ধরে আপনারা 11 পর থেকে কঠিন সংকট পার করছেন। এর মধ্যে আন্দোলন, নির্বাচন অনেক কিছুই গেছে, সেখানেও আপনাদের সাফল্য আসেনি। দায় কার সেটা অন্য কথা। আমি বলছি যে সবকিছু মিলিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে এই অবস্থা থেকে উত্তরণের জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য আসলে কি ভাবছেন আপনারা? বা এই যে আমাদের অতিথি বলছিলেন যে নেতৃত্বের সংকট, সিদ্ধান্ত গ্রহণের সংকট এবং শীর্ষ 2 নেতা নেত্রীর প্রভাব এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন আপনাদের নীতি নির্ধারণী কমিটিতে, স্থায়ী কমিটিতে, তাদের মধ্যে আবার বিভেদ, সবকিছু মিলে আসলে আমি শুনতে যাচ্ছি যে আপনি বিএনপির একজন নেতা, একজন কর্মী, একজন সমর্থক যাই বলি হিসেবে এই বর্তমান সংকট থেকে উত্তরণের উপায় কি? দেখুন, আমি মনে করি বর্তমান সংকটটা বিএনপির জন্য, যদি আপনারা দৃষ্টিকোণ থেকে দেখেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে যেহেতু বহুবার ছিল এবং এখনো নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। সুতরাং বিএনপির সংকট উত্তরণের চিন্তাটা গণতান্ত্রিক ভিত্তিতে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি মিলিয়ে করলে বিএনপির প্রতি অবিচার কম করা হবে। আপনার প্রশ্নের উত্তরে যদি সরাসরি বলি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব একজন স্যালুটেবল মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্র বিকাশে ওনার যথেষ্ট অবদান রয়েছে, স্বাস্থ্যনীতিতে অবদান রয়েছে এবং উনি বরাবরই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে উনি কিন্তু বিএনপির প্রাথমিক সদস্যও না, উপদেষ্টাও না, বিএনপির কোন পর্যায়ের কর্মকর্তাও না। উনি যে প্রস্তাবটা রেখেছেন এবং আজকে ইশতিয়াক রেজা সাহেব যে কথা বললেন, তাতে বোঝা যায় যে বাংলাদেশে কোন একটি পক্ষের মানুষদের কাছে তারেক রহমান একটি আসলেই অপ্রিয় নাম, একটি বিদ্বেষ সৃষ্টিকারী নাম এবং কোন কোন ক্ষেত্রে একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া একটি নাম। আমি এ প্রসঙ্গে একটু বলি আপনাদেরকে, এই বিষয়টি নিয়ে যে আলোচনা বারবার হচ্ছে, আপনি একটা ছোট্ট জিনিস আমি এখানে তুলে ধরতে চাই। বাংলাদেশে আমার জানা মতে 21-22টি ইউনিভার্সিটি আছে যেখানে 10,000-এরও বেশি ছাত্র সাংবাদিকতায় পড়েন, হয়তো আরো বেশি হতে পারে এরা, আমি জানি না। তারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করেন এবং তারা মিডিয়া লিটারেট, তারা সবকিছু বলেন না, লেখেনও না, সব বোঝেন। গণমাধ্যমেরও কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। জামাতের প্রসঙ্গ নিয়ে ইশতিয়াক রেজা সাহেব যে কথাটা বলেছেন, আমি খুব খুশি হতাম যদি উনি একজন জ্যেষ্ঠ গণমাধ্যমের কর্মী হিসাবে উনি কি এই বর্তমান সরকারের আইনমন্ত্রীকে, পরবর যিনি আইনমন্ত্রী, তাকে কি ক্রমাগত এই প্রশ্নটি করেছেন যে জামাতকে নিষিদ্ধ করা হলো না কেন, বা জামাতের নেতা কর্মীদেরকে আওয়ামী লীগকে প্রশ্রয় দিল কারা, এই এখনো প্রশাসনের মধ্যে তারা ঢুকলো কি করে, এবং সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জামাতকে কেন নিষিদ্ধ করা হলো না? নিজেদের দায় অন্যের উপরে চাপিয়ে দিলেই যদি সেটাকে মাফ করে দেয়া যায় পক্ষপাতিত্বের খাতিরে, তাহলে তো বিএনপিকে কাঠগড়ায় দাঁড় করানো খুব সহজ। আর দ্বিতীয় হচ্ছে যে তারেক রহমান সাহেব দল চালান না, উনি দলের কাছে দলের সামগ্রিক মূল্যায়নটা জানতে চান বিভিন্ন পর্যায়ে, বর্তমান অবস্থায় আমাদের কি করা উচিত। সেখানে আমাদের কাছ থেকে উনি শোনেন, স্থায়ী কমিটির কাছ থেকে শোনেন, ওনার কোনো মতামত থাকলে উনি সেটা দেন, সেইটা আলোচনা পর্যালোচনার পরে স্থায়ী কমিটির উপরই দায়িত্বটা চূড়ান্তভাবে বর্তায় যে তারা সিদ্ধান্তটা নেবেন। উনি কিন্তু শুধু কনসাল্ট করেন, অন্য কিছু না। এখন সেইটাও যদি আইনগতভাবে নিষিদ্ধ করা যায়, স্কাইপে তো বন্ধ করে দিয়েছিলেন তার বিটিআরসি, সামনেও পারলে বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারলে আর এটা নিয়ে আলোচনারও প্রয়োজন পড়বে না। জি,
আলাল ভাই, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিএনপিতে কতটা জনপ্রিয় এবং বিএনপির সমর্থকদের কাছে কতটা জনপ্রিয় সেটা আমরা জানি, কিন্তু প্রশ্নটা এসেছে যেহেতু ওনারা দুজনই মানে সরাসরি দলের সাথে এখন যুক্ত থেকে কাজ করতে পারছেন না, আর সেই কারণে প্রশ্নটা এসেছে যে বিকল্প নেতৃত্বের। হ্যালো, জি আলাল ভাই কি শুনেছেন আমার কথা? হ্যালো, আলাল ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? শেষ লাইনটা যদি আরেকটু বলতেন। জি, আমি বলছি কি যে বিএনপি চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান এই দুজনই যেহেতু সরাসরি দলের সাথে যুক্ত থেকে কাজ করতে পারছেন না, একজন বিদেশে এবং একজন কারাগারে থাকার কারণে, সেক্ষেত্রে আপনি বলছেন যে স্থায়ী কমিটি চূড়ান্ত সিদ্ধান্তগুলো নেয়, তার মানে মহাসচিব এবং স্থায়ী কমিটি অন্যান্য যারা সদস্য আছেন তারা মিলে সব সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে কি শীর্ষ দুজনের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো প্রভাব থাকে না? থাকে, কিন্তু যেভাবে বলা হয়েছে, জাফরুল্লাহ চৌধুরী সাহেব যেভাবে বলেছেন, তারেক রহমান কিন্তু সেইভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেন না, কিংবা সিদ্ধান্ত এককভাবেও তিনি বলেন না যে এইটা হওয়া উচিত। এখান থেকে মতামতের সঙ্গে উনি জাস্ট একটা কনসাল্ট করেন আর কি, একটা কনসালটেন্সির মতো সেখানে হয়, যেটার আমি নিজেও অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতার অধিকারী। আর বেগম খালেদা জিয়ার তো এখন কথা বলার সুযোগই কম, প্রতি সপ্তাহে 2-3টা মামলার তারিখ যদি থাকে, সেখানে তো রাজনীতির ব্যাপারে তার কথা বলার সুযোগটাই কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আলাল ভাই আপনি আমাদের সাথে থাকবেন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফেরত আসছি, এর মধ্যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাদের সাথে যোগ দেবেন, আশা করছি বিরতি থেকে ফিরে এসে আপনাদের সবাইকে পাবো। বলা না বলা দেখছেন নাগরিকে, আজ আমরা কথা বলছি বিএনপি কোন পথে। আমাদের সাথে আরেকজন অতিথি এর মধ্যে যোগ দিয়েছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি, সৈয়দ ইশতিয়াক রেজা, জিটিভি এবং সারা বাংলার এডিটর ইন চিফ, তিনি আগে থেকে আছেন। আমরা বোকাইয়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরবো, শুরুতে যাব সৈয়দ ইশতিয়াক রেজার কাছে, শুনি বোকাই কি বলতে চায়। আমি জানতে চাইছিলাম কি দল দেশে নেতা বিদেশে, এই জন্যই কি দেশি দল হইয়া বিদেশে তাকায় থাকতে হয়? কঠিন প্রশ্ন, ইশতিয়াক রেজা নিশ্চয় জবাব দেবেন। তার আগে জনাব মোয়াজ্জেম হোসেন আলাল একটি আপনার বক্তব্যের বিরোধিতা করে বলছিলেন, সেটা যদি একটু ব্যাখ্যা দিন। মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপি নেতারা একটা কথা সব সময় বলেন যে জামাতকে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করছে না, এবং আমরা সাংবাদিকরা কেন আইনমন্ত্রীকে এই প্রশ্নটা করছি না। আমরা সাংবাদিকরা এই প্রশ্ন করেছি বলেই এই প্রশ্নের সম্পর্কে সম্প্রতি প্রশ্নের একটি জবাব দিয়েছেন। কিন্তু এটি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। প্রথম কথা হলো পাল্টা প্রশ্ন, আওয়ামী লীগ যুদ্ধ অপরাধের বিচার করবে, আওয়ামী লীগকেই জামাত নিষিদ্ধ করতে হবে, বিএনপি কি করবে? শুধু ছাড়তে পারবে না। আরেকটি চরম সত্য কথা হলো বঙ্গবন্ধু জামাতকে নিষিদ্ধ করেছিল, জিয়াউর রহমান এসে এই জামাতের রাজনীতি ফিরিয়ে দিয়েছিল। তো এই নিশ্চিত কোথায় যে আবার নিষিদ্ধ করলে আবার বিএনপি ক্ষমতা এসে তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনবে না? এই প্রশ্নের জবাবটা কি তারা দিবেন? জি, বোকাই বলছিলেন যে দল দেশে নেতা বিদেশে, সেই কারণে কি বিদেশের দিকে তাকিয়ে থাকা কিনা, যেমনটা শোনা যায় বা অভিযোগ করা হয় যে বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া হয়, নানা রকমের তৎপরতা চালানো হয়। এটা আমার মনে হয় কি জানেন, এটা বিদেশিদের কাছে তো যাওয়া হয়, আমাদের রাজনীতির একটা বিদেশমুখিতা আছে, কিন্তু আমরাও মাঝে মধ্যে মনে হয় যে আমাদের যে সিভিল সোসাইটি আছে, আমাদের যে গণমাধ্যম আছে, তাদেরও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, আমি জানি না জাফরুল্লাহ ভাই আমার সাথে একমত হবেন কিনা, যেমন একটা বিদেশি রাষ্ট্রদূতকে আমরা জিজ্ঞেস করি বাংলাদেশের নির্বাচন কেমন হলো, কেমন দেখতে চান, বাংলাদেশের এই রাজনৈতিক ইস্যুতে আপনার মতামত কি? পৃথিবীর বহু দেশে তো বহু অ্যাম্বাসেডর আছে, তাদের মিডিয়া বা তাদের সিভিল সোসাইটি কিংবা তাদের পলিটিশিয়ানরা কি সেইভাবে তাদের কাছে যায়? আমার মনে হয় যে এটা শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে নয়, সামগ্রিকভাবেই আমাদের একটা বিদেশমুখিতা তৈরি হয়েছে। এটা ঠিক গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয়। নিশ্চয়ই, তবে আপনার সাথে আমি একমত যে গণমাধ্যমের এখানে একটা ভূমিকা আছে, বিষয়গুলোকে গুরুত্ব না দেয়া। আমেরিকার একজন রাষ্ট্রদূত বা ব্রিটেনের একজন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা শুধু বলছেই না, সবক দিচ্ছে, এবং আমাদের দলগুলো তাদের কাছে সবক নিতে যাচ্ছে। তো ফলে আমার নিজের একটা অভিজ্ঞতা আছে, কাশ্মীর ইস্যুতে একবার পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে বড় ধরনের স্টেলমেট তৈরি হয়েছে কার্গিল ওয়ারের সময়। তখন ইউরোপিয়ান ইউনিয়নের যে রাষ্ট্রদূত থাকেন দিল্লিতে, তিনি একটা মন্তব্য করতে চেয়েছিলেন এই ইস্যুতে। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি স্টেট বলেছেন
দিস ইজ নান অফ ইউর বিজনেস। Exactly. এই জায়গাটা তো আমরা আমেরিকা বা ব্রিটেনে গিয়ে তো ওদের দেশের রাজনীতি নিয়ে আমাদের কূটনীতিকরা কথাই বলতে পারে না, সেটাই। এবং সেটা নিশ্চিত একরকম। ডক্টর জাফর চৌধুরী, আপনি সম্প্রতি একটা বেসরকারি টেলিভিশনকে যে মতামত বা বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে আপনি বলছিলেন যে তারেক রহমানকে 2 বছরের জন্য অব্যাহতি দিতে, এবং তারেক রহমান এবং খালেদা জিয়া দুজনই আপাতত অবসরে যাওয়া, এবং খালেদা জিয়ার ব্যাপারে আপনি বলেছেন যে অবৈতনিক বা ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করা উচিত। আপনি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই পরামর্শ দিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলার সাথে কথা বলছিলাম, তিনি এই প্রস্তাবের ব্যাপারে বলেছেন যে আপনি তো বিএনপির কেউ না। আবার এটাও বলেছেন যে তারেক রহমান অনেকের কাছে এক ধরনের কি বলবো অপ্রিয় বা আতঙ্কের নাম, এরকমটা বলেছেন। এখন শীর্ষ 2জন নেতা এবং নেত্রী, একজন জেল একজন দেশের বাইরে, এইভাবেই দলটি চলছে। কিন্তু আলাল ভাই বলছিলেন যে ওনাদের 2জনের অনুপস্থিতিতে স্থায়ী কমিটির যারা সদস্য তারাই দল চালাচ্ছেন। কারাগারে থাকার কারণে তো খালেদা জিয়ার সুযোগ নেই, কিন্তু তারেক রহমান টেলিফোনে বা অন্য মাধ্যমে মতামত দিয়ে থাকেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে স্থায়ী কমিটির সদস্য। সেখানে তো অনেক অভিজ্ঞ নেতারা আছেন। সেক্ষেত্রে মানে ওই 2জনের থাকা না থাকা তো কোনো ম্যাটার করছে না। পয়লা আমি বলতে চাই, আমি তারেক আমার অত্যন্ত প্রিয়, আমার ব্যক্তিগতভাবে তারেক আমার প্রিয় মানুষ, তাকে আমি স্নেহ করি আর খালেদা জিয়া, তারা দুজনই বিএনপির প্রাণ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বিএনপির মঙ্গল চাই, ঠিক যেভাবে দেশের মঙ্গল চাই। আজকে আওয়ামী লীগ যদি দেশে গণতন্ত্র চায়, তাদের কাজ হবে আজকে বিএনপিকে সহজভাবে যেন বিচরণ করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। নির্বাচন যা হয়েছে সেটা তো লুণ্ঠন হয়েছে, সেটা নিয়ে বক্তব্য রাখবো না আজকে। কিন্তু আজকে এখানে এই জন্যই প্রয়োজন যে আজকে যে অবস্থায় আছে বিএনপির মঙ্গল চাই বলে আমি বিএনপির কেউ না হয়েও বিএনপির একজন শুভানুদ্দয়ী চেহারা আমার কোনো অধিকারও নাই। সেই হিসাবে বলতে পারলে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার একটা অধিকার আছে, কারণ আমি চাই যে বিএনপি জিয়াউর রহমানের ইটা বেঁচে থাকা দরকার, তাদেরকে ষষ্ঠ হওয়া দরকার। যেমন ধরি আমরা আজকে এই ব্যর্থতা আমারও, যেহেতু আমি জাতীয় ঐক্যফ্রন্টেরই 25 দিন হয়ে গেছে, আমাদের অ্যাক্টিভিটি কোথায়? আজকে যদি আমি তারেক যদি মনে করে যে এইটার দায়িত্বে আছেন, তাহলে এটা তো তার উপরে বর্তাবে। যদি আমি মনে করি তাকে দোষী করা উচিত না, ঐক্যফ্রন্টের তৎপরতার কথা বলছে। ঐক্যফ্রন্টের মেইন পার্ট বিএনপি, আর বিএনপির মেইন পরিচালক হলো তারেক রহমান। আজকে 25 দিন চলে গেল, এত বড় লুণ্ঠন, এইভাবে বিপর্যয়, আমরা একটা ডেমনস্ট্রেশন করলাম না। এদেরকে নিয়ে উনি কি নির্দেশ দিতে পারতেন না? কারণ এরা সবাই তাকিয়ে থাকে, তার অপরাধা, তার নাম ব্যবহার করে। সেই জন্য আমি বলেছি এটা তার প্রতি স্নেহ, এবং এর থেকে আমি সত্যিকার অর্থে বলি, আমি তারেকের মধ্যে দেখি ভবিষ্যতে বিএনপি যখন আসবে একদিন কি সে প্রধানমন্ত্রী হবে। তাই এত বড় দায়িত্ব নিতে হলে অনেক সময় ত্যাগ করতে শিখতে হয়, দূরে যেতে শিখতে হয়, দূর থেকে বসে অনেক সময় জিনিসটা ভালোভাবে দেখা যায়। এই টেলিফোনের দ্বারা আর দিয়ে ইউটিউব দিয়ে দেশকে বুঝতে পারছেন না, উনি দেশের বাইরে আছেন। সেই জন্য আমি মনে করি তার জন্য একটা অপূর্ব সুযোগ এসছে, 2 বছর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া, নিয়ে সেখানে একটা অধ্যয়ন করা, পলিটিক্সে মাস্টার্সে কিছু করে নেওয়া, সেই। আর খালেদা জিয়া তো উপায় নেই, উনাকে 12 বছরে যেটা পারলো না সেটা কি আর 2 বছরে পারবে? সেটা পারা যায়। অনেক সময় আজকে একটা সময় ও তো অনেক কিছু হয় না, একটা বিশেষ সময় আছে মানুষ, আমরা অনেক দিন তো সহ্য করেছিলাম, কিন্তু 71-এ আমরা হঠাৎ জেগে গেলাম, হঠাৎ আমরা বিদ্রোহ করে বসলাম। আমার মতে এতদিন এই অত্যাচার তো ছিলই আমাদের উপরে, আমরা 48 থেকে নীরবে সহ্য, কিন্তু একদম এনাফ ইজ এনাফ। তাই ওনার জন্য আজকে দেখার বিষয় আছে। আমি আরেকটা যেটা এই কারণে মনে করি যে তাহলে তাদের আজকে একটা এইটা যেমন স্ট্যান্ডিং কমিটি, আমি আবার ওনাদের সবার, আমাদের বন্ধু মানুষ, এদের মধ্যে আমার খুব, আমি তাদেরকে অত্যন্ত ভালোও জানি। বলেছেন আলাল যেটা বলেছে যে তারা কি দায়িত্বটা নিয়েছেন সত্যিকার অর্থে। আপনার কাছে ফিরবো, কারণ আপনার কাছে আরো কিছু জানার আছে। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসেও নিশ্চয়ই আপনাদেরকে সাথে পাবো আশা করছি।
বলা না বলা দেখছেন নাগরিকে। আমরা কথা বলছি বিএনপি কোন পথে। আমাদের দুজন অতিথি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং সৈয়দ ইশতিয়াক রেজা। জনাব জাফরুল্লাহ চৌধুরী যেহেতু পরে এসছেন, ওনাকে আর একটু বেশি সুযোগ দিতে চাই। আপনি বলছেন স্থায়ী কমিটির তৎপরতা নিয়ে, সেটা শেষ করলে আমার আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যেমন কি আমি যেটা মনে করি কি, এটা অত্যন্ত মর্মস্পর্শী, যা ঘটে গেছে সেটা এই যত করেছ, তাহলে আমরা তো সামনের দিকে তাকাই। আমরা তো জাতিকে আগ্রাসন, দেশকে তো আমরা বাকশাল করতে দিতে পারি না, বাকশালের মতো ভুলের পুনরাবৃত্তি হতে। তাই আমাদের উচিত ছিল, আমি মনে করি স্ট্যান্ডিং কমিটির উচিত ছিল ইমিডিয়েটলি একটা প্রোগ্রাম দেওয়া। ওনারা নির্বাচনের পরে 25 দিন হয়ে গেছে, তারা এতদিন শুনছিলাম ট্রাইব্যুনালের জন্য প্রস্তুতি। ইনফ্যাক্ট আমি একটা কাগজও দিয়েছিলাম, মামলা করার কথা ছিল, তো করার কথা আছে এখনো, কিন্তু তো সময় আছে মাত্র 5 দিন। আমি একটা ফর্মও দিয়েছিলাম যে আমি এটা নিজেও একটা গায়ে পড়ে, আমার ধারণা যেটা তো হয়ে গেছে, ও যখন আমরা কথা বলতে পারবো, ভয় থাকবে না, তখন কেউ না কেউ গবেষক এরা বই লিখবেন, অ্যানাটমি অফ ইলেকশন ইন বাংলাদেশ 2018, কীভাবে কোথায় কে কী করেছে, যেটা হয়তো ম্যাকিয়াভেলির প্রিন্সের চেয়েও বড় একটা প্রাইমার হয়ে যাবে। সেটি তথ্য জন্য সেই জন্য আমি কিছুটা, যেমন আমি বলেছিলাম যে আপনার এলাকাতে আপনার ঈদের নামটা দেন, কয়দিন খেয়েছেন এলাকাতে দেন, কয়বার পুলিশের দাবড়ি খেয়েছেন দেন, রাত্রিবেলা কেনই করেন, মানে একটু কিছুটা অবস্থানটা। আজকে যদি এটা নিয়ে, এখন তারা কথা ছিল ওইটা নিয়ে, এখন বলছেন যে এই কোর্টের প্রতি আস্থা নাই, কোর্ট নাই, তারপরেও যেতে হবে। আমার কথা হলো নাই তো জানি আমরা, জানার পরও খালেদা জিয়ার অ্যাপিল করছি না, সুতরাং তারা যেয়ে এই ফাইটটা ভিতরে করতে হবে, বাইরে। ওনারা এখনো আমি মনে করি স্ট্যান্ডিং কমিটির এই মানে সংসদ বসার আগে একদিন একটা অনশন করা উচিত, সবাইকে নিয়ে শহীদ মিনারে। এখন বিএনপি সিদ্ধান্ত তো বিএনপি নেবে, ঐক্য ফ্রন্টে যেহেতু আপনি আছেন, আমরা তো রাজি আছি, আসলে আমরা তো আমাদের মূল পার্টনার হলো। সামাজিক মাধ্যমে দেখছিলাম শুভ লিখেছেন, মাঠ পর্যায়ে বিএনপির নেতৃত্ব এবং পরিকল্পনার যথেষ্ট অভাব, এখন বিএনপি চলছে হুজুগে। এই যে নেতৃত্ব নিয়ে আমরা কথা বলছি, আপনি বলছেন যে শীর্ষ দুইজনকে যদি আপাতত সরিয়ে রাখা হয়, অবসরে পাঠানো হয়, বিএনপির ঐক্যের মূল উপাদান তো হচ্ছেন খালেদা জিয়া এবং তারেক রহমান, জিয়া পরিবার। তো তারা ছাড়া বিএনপি কি ঐক্য থাকবে? বা বিএনপির মূল হলো তাদের গঠনতন্ত্র, জিয়াউর রহমানেরই একটা সামরিক বাহিনীর লোক যতটা গণতান্ত্রিক ছিল, দুর্ভাগ্যবশত ইনারা অতটা গণতান্ত্রিক না। ওরা যে আমি বলি, আমি সম্প্রতি লালমনিরহাট গিয়েছিলাম, একটা ইউনিয়ন পর্যায়ে তাদের একটা মিটিংয়ে অন্তত 700 থেকে 800 মহিলা ছিলেন, 700 থেকে 800, আমি এত দেখে নেই। তার মানে তাদের কর্মী সমর্থক এখনো আছে, শুধুমাত্র সংগঠিত করতে না পারার কারণে। এই জন্য একটা ইমার্জেন্সি কাউন্সিল হলে, তারা কথা বলতে পারলে, তাদের জিনিসটা তারা বুঝতে পারলে, তারা আবার জেগে উঠবে, সেখানে স্ট্যান্ডিং কমিটিও সাহস বাড়বে। কিন্তু ওনারা তো কেউ, আমি তাই আপিল করছি যে এখন কাউন্সিল সবশেষ যেটি হয়েছিল 3 বছর আগে, কিন্তু কাউন্সিলও তো আমরা দেখি যে মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত, এইবার ভিন্নভাবে করতে হবে। এইবার যেটা ইমার্জেন্সি কাউন্সিল হলে আমি নিশ্চিত এবার অনেক বেশি ডেমোক্রেটিক হবে, আলাপ আলোচনা, সুখ দুঃখ হবে, রাগ ক্ষোভ হবে। তাতে হবে কি, খালি বয়োবৃদ্ধ আমার মতো লোকজনকে পাঠাবে না, যারা ইয়াঙ্গার লোকজনকে যাবে, তারা ভিতরে ফাইট করতে পারবে, এইসব অনেক। আর মহিলা আসবেন, এখানে মহিলা নাই। আমি একদম খালেদা বলছি, আপনি ছাড়া কোনো মহিলা নেই, এটা হতে পারে না। 1/3 আপনাদের কথা আপনারা বলেছেন যে 33%-এর কথা আপনাদের বইতেই আছে, 20 সালের মধ্যে 33%। দলীয় জিয়াউর রহমানের কথাও শুনছি, তারপরে বিভিন্ন কমিটিতে ফাঁকা পদ আছে অনেকদিন ধরে। তারপরে এগুলিতে মনোনয়ন বাণিজ্য বাঁধবেন। আমার মতে মনোনয়ন, আমি তখনও বলেছি, তারা নির্বাচিত হয়ে আছে। একদম শেষ করতে হবে। যা কিছু সমস্যা বা ত্রুটিগুলো আপনি তুলে ধরছেন, এগুলো সারাতে পারলে নিশ্চয়ই বিএনপি অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু এগুলো সারানোর জন্য যাদের মানে ওই জন্য আমি বলি, যখন খালেদা জি একটু দূরে এসে আসবে, ওনাকে পরিবেশ বাধ্য করছে, উনি ইমিডিয়েটাস চেয়ারপারসন থাকবেন, উনি পরামর্শ নিয়েই করবে। কিন্তু নতুন কেউ
তারা হয়তো আপনার এই মতামতের পক্ষে অনেক মানুষ আছে, কিন্তু বিএনপিতে ওই শীর্ষ দুজনকে মাথায় রেখে নিশ্চয়ই কেউ কিছু বলেন না বা বলার সাহস হয়তো পাবেন না। তারা কেউ আপত্তি করবে আমার মনে না। তারা তো বিএনপিকে ভালোবাসে, তারা জনগণকে ভালোবাসে, তারা বিএনপির প্রাণ, তারা হৃদয়, তারা ভবিষ্যৎ। হ্যাঁ, কিন্তু সত্যিকার ভালোবাসা আর দেখানো ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমার ভবিষ্যৎ, আমাদের পলিটিক্সের ভবিষ্যৎ। সেই জন্যই আমি মনে করি এটার উপর আমার উপরে রাগ ক্ষোভ বা দুঃখ না করে খোলা মনে নিয়ে বেছে নিলে বিএনপির অগ্রগতি জয় সুনিশ্চিত। নিশ্চয়ই। ডক্টর জাফরুল্লাহ, অনেক ধন্যবাদ। ইশতিয়াক, আপনাকে আর দিতে পারলাম না সময়, অনেক ধন্যবাদ আপনাকে। যারা ছিলেন শুরু থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। কাল আবারও দেখা হবে ভিন্ন বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো এবং নিরাপদে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।